নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। অনেকগুলি বছর পর বন্ধুগণ আপনাদের সামনে আবার গ্লোব টিভি শুরু থেকে সেই শুরুর দিনগুলোই ছিলাম, আছি, সারা বছরই আছি, তবে অনেকদিন সরাসরি আসা হয়নি। আজকে কিন্তু যে গ্লোব টিভি দর্শকরা ঠিক এই স্টপেজ টাইম 7:45 মানে ইটস এ স্টপেজ, আর এই স্টপেজটা তৈরি হয়েছিল বহু বছর আগে থেকে। তাই আজকে আবার নতুন করে সেই স্টপেজে আবার কিছু মানুষের সাথে কথা বলা। তাই আজকে যারা সরাসরি বহু বছর পাননি, যারা এই চ্যানেলটা দেখেন কিন্তু সরাসরি কথা হয়ে ওঠে না, তাদের জন্য আজকে সরাসরি এসেছি। নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, যারা একদম সরাসরি কথা বলতে চাইছেন আজকে একদমই সরাসরি কথা হবে। যাই হোক, আজকের টপিক তো একটা থাকবেই। টক শোতে আছি, কোনো প্রেজেন্টেশন না, কোনো প্রেজেন্টেশন আজকে হবে না। এখন শুধু টক শো, কারণ এত বছরে জমে থাকা প্রচুর কথা, সেই কথাগুলিকে না বলা কথা, যেগুলো বলা হয়নি, বলে হয়ে ওঠা হয়নি, সেগুলো হয়তো আজকে আবার কমপ্লিট হতে পারে। ঠিক, নমস্কার। আজকে যারা নতুন দর্শক আছে সবাইকে জানাই আমি ডক্টর সেন, আর নতুন বছরের, বাংলা বছরের শুভেচ্ছা। তাই নতুন বছরে যখন আবার নতুন করে শুরু করা হলো, তাহলে নতুন কিছু টপিক নিয়েই শুরু করবো আমরা। ঠিক, গরমের যে টেম্পারেচার বাড়ছে, বাইরের দাবদাহ, দিনের পর দিন টেম্পারেচার বাড়বে, কারণ এটা বৈশাখ মাস চলছে। আমরা ছোট থেকেই জানি যে এই সময়টায় রৌদ্রের মধ্যে, সূর্যরশ্মির মধ্যে দুপুর 12টার পর আলট্রা ভায়োলেট প্রচুর থাকে। সেই সময়টায় মানুষের স্কিনে যদি ডাইরেক্ট রোদ্দুর পড়ে, যেটার মধ্যে স্কিন সেল ড্যামেজ হতে পারে, রাইট? আর যাদের অ্যালার্জি আছে, সান অ্যালার্জি, তাদের তো আরও মারাত্মক প্রবলেম হয়ে যেতে পারে। সো এই গরমের মধ্যে নিজের স্কিনকে কি করে ভালো রাখা যেতে পারে? না কোনো মেডিসিন, না, আই ডোন্ট গো এনি কাইন্ড অফ মেডিসিন, জাস্ট আই উইল সে সাম হোম রেমেডিজ, যেটা আপনার ঘরের মধ্যে পাবেন। ঘরোয়া টোটকা ব্যবহার করে গরমের মধ্যে ভালো থাকা যায় কিভাবে। যেমন যাদের সান অ্যালার্জি আছে, আপনারা কি জলের মধ্যে ফিটকিরি মিশিয়ে স্নান করেন? এখন করেন না, এটা করার অভ্যাস করুন। কারণ সকালে স্নানটা যদি জলের মধ্যে একটু ফিটকিরি মিশিয়ে স্নান করা যায়, তাহলে আপনার শরীরের বা স্কিনের উপরে যে অ্যালার্জিটা আছে, সেই অ্যালার্জিটা কিন্তু অনেকটাই ভালো হতে পারে। আজকে ফার্স্ট কলার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। তার জন্য কি অ্যান্টাসিড খেতে হচ্ছে? অ্যান্টাসিড আপনি বোধহয় জানেন না, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রচুর অ্যান্টাসিডকে ব্যান করে দেওয়া হয়েছে। এমনকি প্যান ডি এর মতো অ্যান্টাসিড, ওমেস ডি এর মতো অ্যান্টাসিডকেও ব্যান করে দেওয়া হয়েছে, মানে একদম নিষিদ্ধ। কারণ দীর্ঘদিন যদি অ্যান্টাসিড খেতে থাকেন, পেটের মধ্যে জমতে জমতে ওখান থেকে আলসার, এবং আলসার থেকে ক্যান্সার প্রচুর হয়েছে। তাই আজকে গভর্নমেন্ট কিন্তু এগুলোকে একদম বের করে দিয়েছে দেশ থেকে, আর এগুলো চালানো যাবে না। তাই প্লিজ অ্যান্টাসিড খাবেন না। আমি কিছু হোম রেমেডি বলে দিচ্ছি আপনাকে, যেটা আপনি ভালো থাকবেন। হ্যাঁ, সিরাপ ক্যাটাগরি খাওয়া যেতে পারে। আপনি সকালবেলা উঠে মিষ্টি পানের পাতা, তাতে একটু জোয়ানের একটু আদা দিয়ে খান রোজ, তারপর 1 গ্লাস জল। আপনাকে কোনো ওষুধ লাগবে না অ্যান্টাসিড। আপনি করে দেখুন আমার কথা শুনে। আর আমার হোম রেমেডিজ মানে আপনারা জানেন যে একদম বেদবাক্য, ওতে ফেল হবার কোনো জায়গা নেই। কেন? আমার দীর্ঘ বছরের আজকের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করি আমি, রাইট? তো সকালবেলা উঠে মিষ্টি পানের পাতার অর্ধেক নিন, একটু জোয়ান দিন, একটু আদা দিন, পানের খিলির মতো পাকিয়ে চিবিয়ে খেয়ে নিন। খেয়ে নিয়ে 1 গ্লাস জল। আপনি সারাদিন দেখবেন কোনো অ্যাসিডিটি হয়নি। তবে একটা রিকোয়েস্ট, দুধ চা খাবেন না, প্লিজ ট্রাই টু অ্যাভয়েড দ্য মিল্ক টি। কেমন? দুধ চা অ্যাভয়েড না করলে পৃথিবীর কোনো অ্যান্টাসিড আপনার অ্যাসিডিটি কমাতে পারবে না। ওকে? কারণ আজকের ডেটের 1 কাপ চা সমান 3 গ্লাস হুইস্কি। 1 কাপ দুধ চায় যা ক্ষতি হবে, 3 গ্লাস হুইস্কিতে সেই ক্ষতিটাই হয়। তাহলে আপনি এবার দুধ চা খাবেন না হুইস্কি খাবেন, নিজে বিচার করে নিন, রাইট? কারণ আপনি সকালে দুধ চা খেয়ে দেখুন, আপনার সারাদিন কিন্তু পেটের মধ্যে একটা হুলুস তুলুস হতে থাকে, তাই না? তো সুতরাং বাড়িতে বাচ্চারা যদি কেউ থাকে, তাদেরকে দুধ খাওয়ানোটাও বন্ধ করতে বলুন, আমি বলছি অ্যাজ এ ডক্টর। কারণ আজকের ডেটে যে বাচ্চা দুধ খাচ্ছে দুবেলা, সেই বাচ্চা যখন তার মা খাবার খাওয়াতে যাবে, দেখবেন সে দৌড়ে পালিয়ে যাচ্ছে, নাহলে খেতে চাইছে না। আপনি দুধ বন্ধ করে দিন, দেখুন আপনার বাচ্চা কত সুন্দর চেহারা হবে।
আপনারা যেটা ভাবছেন যে, আপনি টিভিতে শুনতে থাকুন, আপনারা যেটা ভাবছেন যে আমরা যে দুধ একটা সুষম খাদ্য, এটা বইতে পড়েছি তো, তাই না? বিজ্ঞান বই আমরা পড়েছি, জীবন বিজ্ঞানে। কিন্তু আজকের ডেটে দুধ আর সেই জায়গায় নেই। কেন? আপনাদের কাছে যে দুধটা এখন এসে পৌঁছায়, ইটস এ সাবস্টিটিউট অফ মিল্ক, ইটস নট এ রিয়েল মিল্ক, রাইট? আপনারা যে সমস্ত প্যাকেটিং দুধ নিয়ে যান নিজের বাচ্চাদের খাবেন বলে, এটা অরিজিনাল নয়, এটা সাবস্টিটিউট অফ মিল্ক। ওকে, এবং আপনি যদি বলেন যে স্যার আমার গরু, একদম আমার নিজের বাড়িতে গরু আছে, সেই গরু দুধ খাওয়াবো না বাচ্চাকে? আপনি কি জানেন আমাদের পাড়ার পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে, ভেটেরিনারি ডিপার্টমেন্ট থেকে আমাদের গৃহপালিত মানে ডোমেস্টিক অ্যানিমালসগুলোকে বছরে 4টে করে ইঞ্জেকশন দেওয়া হয় দুধ বাড়াবার জন্য। আপনিও বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে আসছেন, ক্যালসিয়াম নিয়ে আসছেন দুধ বাড়াবার জন্য। হ্যাঁ, নমস্কার, বলুন দিদি ভাই। শুনতে পাচ্ছি, বলুন। 7 বছর ধরে একটা কিডনি স্টোন নিয়ে মারামারি করছেন সবাই? কেন, এর মাঝখানে কি কোনো ডাক্তার পাননি? কেউ একটা কিডনি স্টোন নিয়ে 7 বছর বসে থাকে? অ্যালোপ্যাথির কাছে যাবে মানেই সেখানে জবাই হবে ভাই। ওই সেই অপারেশনের কথা, ওরা অপারেশন ছাড়া কিছু জানে না কিন্তু। আচ্ছা, স্টোনের সাইজ কত, মেজারমেন্ট? ছোট ছোট, মাল্টিপল, অনেকগুলো? আচ্ছা, তুমি কুর্তি কলাই চেনো? কুর্তি কলাই না, শুধু কুর্তি কলাইতে হবে না, কুর্তি কলাইয়ের সঙ্গে গোখুরা চূর্ণ দিতে হবে। আর একটা জিনিস নোট করে নাও, পাষাণ ভেদি। ইয়েস, ওই পাউডারটা কিনে নেবে, 1 চামচ করে কুর্তি কলাই, গোখুরা চূর্ণ এবং পাষাণ ভেদি একটা কাঁচের গ্লাসের মধ্যে ভিজিয়ে দাও। সকালবেলা ছেঁকে নিয়ে ওই জলটা 1 মাস থেকে 1.5 মাস খাওয়াবে, ক্লিয়ার। তারপর ইউজি করে দেবে, একটাও পাথর থাকবে না। ওকে, পাষাণ ভেদি। তো এই সমস্ত ছোটোখাটো ব্যাপারগুলো নিয়ে কেউ 7-8 বছর কাটায় না, ঠিক না? কারণ দীর্ঘদিন ধরে যদি কিডনির মধ্যে স্টোনকে পুষে রেখে দেওয়া হয়, সেটা আস্তে আস্তে ইনফ্ল্যামেশন ছড়িয়ে যায় ইন বোথ কিডনি, রাইট? এই দুটো কিডনিতে ইনফ্ল্যামেশন ছড়াবার পর না, এখন মানুষ বোধহয় বুঝতে পেরেছে এবার যে এটা সরাসরি আছে। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার, নমস্কার, বলুন। সমস্যাটা হচ্ছে আমার দুটো। একটা হচ্ছে ওজন অনেকটা বেড়ে গেছে, 150 আমার এখন ওজন। বাড়ি কি তেঘরিয়া? না, কোথায়? বেহালা। আচ্ছা, 150? কি বলছো গো? হ্যাঁ, আরেকটা হচ্ছে হ্যাঁ, কথা একেবারে কি বলতে গেলে কথাগুলো আটকে আটকে যায়। দ্যাটস কল্ড স্ট্যামারিং, ইটস কল্ড স্ট্যামারিং, রাইট? সো বাড়িতে কে কে আছে? আর মা বাবা আছে। পাঠাও আমার কাছে দমদম চেম্বারে। আর তোমার যা যা সমস্যা হচ্ছে সমস্ত একটা সাদা কাগজে লেখো, লিখে নিয়ে আমি দমদমে আছি সোম, বুধ, শুক্র এবং রবিবার, 4 ডেজ। তো নিচে আরো 2টো নাম্বার দেওয়া আছে, ওখানে কল করে নিয়ে জেনে নেবে দমদমে কোথায়, অ্যাড্রেস জানার জন্য নিচে কল করে নাও। একদম দমদম জংশনে নেমে হনুমান মন্দিরের ঠিক পিছনে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। তো ওকে ওকে ওকে, বাড়ির কাউকে পাঠিয়ে দাও, না হলে যে কন্ডিশন তুমি বললে আমি খুব একটা ভালো বুঝছি না। যদি এখন অবধি এটা ট্রিটমেন্ট না স্টার্ট করা হয়, আমার মনে হয় না। হার্টের প্রবলেম হতে খুব একটা দেরি আছে, যে কোনো সময় হার্টটা ফেল হতে পারে। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বলুন দিদি ভাই। আমার শরীরটা, আমার থাইরয়েড আছে, আর শরীর ওজন আমি কমে যাচ্ছে, ওজনটা খুব শুকিয়ে যাচ্ছে। ওজন কমে যাচ্ছে, হচ্ছে ড্রাই থাইরয়েড, এটা শুকনো থাইরয়েড বলা হয়, ঠিক। আপনি বাঁধাকপি, ফুলকপি, নারকেল খাওয়া বন্ধ করবেন, 1 নম্বর। দ্বিতীয়,
সকালবেলা গম চারার রস, গমের রস, গম চারার যে রস হয়, হুইট গ্রাস, ওটা বর্ধমানে প্রচুর অ্যালোপ্যাথি দোকানেও কিনতে পাওয়া যায়, গম চারার জুস বলবেন, ওইটা সকালবেলা 1 গ্লাস জলের মধ্যে 15 ml মিক্স করে নিয়ে সকালে খালি পেটে খাওয়া শুরু করুন। আপনি দেখবেন আবার চেহারা ডেভেলপমেন্ট হতে শুরু করেছে। ঠিক। আর কোনো না কোনো ফল, বিশেষ করে পাকা কলা, অবশ্যই দিনে 2টো করে খাবার চেষ্টা করুন, কারণ পাকা কলা মাল্টিভিটামিনের কাজ করে, কারণ এই সময় ভিটামিন ল্যাক করে বডি থেকে। আর কোনো তামাক জাতীয় দ্রব্য বা নেশা জাতীয় দ্রব্য থেকে একটু দূরে থাকুন, তাহলেই হবে। ওকে, তাহলে আজকের টক শো মোটামুটি বোঝা গেছে যে আমি একদম জলজান্ত সরাসরি বসে আছি। বিশ্বাস না হলে টিভির পর্দায় একটু চিমটি কেটে দেখে নিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। কারণ প্রতিদিনই আপনারা দেখেন, আমি জানি আপনারা হাপিত্তেশ করেন, আমরা তো সরাসরি পাচ্ছি না। না, এখন থেকে আমি আপনাদের কথা দিয়ে গেলাম, জাস্ট প্রমিসড, সপ্তাহে 1 দিন করে আসবো, অবশ্যই আসবো। কারণ এখান থেকে আমার চেম্বারটা খুব একটা দূরে নয়, কারণ গ্লোব টিভি যতটা ডিস্টেন্সে আছে, কারণ আগে মেজারমেন্টটা করে উঠতে পারছিলাম না যে এতটা কাছাকাছি আছি আমি, তো মেপে দেখলাম যে না অনেকটাই কাছাকাছি। তাহলে সুতরাং সপ্তাহে 1 দিন করে হলেও আই উইল ট্রাই মাই বেস্ট ফর ডাইরেক্টলি টক শো উইথ এভরিবডি। ওকে, তো সরাসরি কল করতে পারেন, আজকে গ্লোব টিভির নাম্বার সরাসরি ওখানে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। আপনাদের ছোট্ট ছোট্ট সমস্যাগুলো নিয়ে আগামী দিনে বড় সমস্যা হয়ে যেতে পারে। আর বাঙালির একটা সুন্দর হ্যাবিট আছে, অসুখ বিসুখ হলে তারা ডাক্তারের কাছে যায় না। তাহলে বাঙালির মহিলাদের জিজ্ঞেস করো, শাড়ি কিনতে যাবার দোকানে, একটা শাড়ি কিনতে উনি প্রতিদিন প্রতিটা দোকানে যেতে রাজি আছে। মেলায় যেতে বলো, ঘুরতে যেতে বলো, আত্মীয় স্বজনের বাড়ি খেতে যেতে বলো, হাত পা তুলে রেডি। ডাক্তারের কাছে যেতে বলো, ডাক্তারখানায়, তখনই তার যত জ্বর এসে যায়। মানে এই ডাক্তারে কি অ্যালার্জি আই ডোন্ট নো। এখন অবধি আমি আমার বিগত 25 বছরে আই ক্যান নট অ্যানালাইসিস, রাইট, যে এই ডাক্তারখানায় যেতে মানুষের কি অসুবিধে হয়। আর যাবে কখন? যখন স্টেজ 4, মানে আর মানুষের কিছু করার নেই, ডাক্তারেরও কিছু করার নেই, তখন গিয়ে ওই ডাক্তারবাবু মাসায় দেন, বুঝতে পারি নাই তো, একদম বুঝতে পারি নাই, এরা তো বোঝেননি তো, লোকাল তো ডাক্তার আছে, বাড়ির পাশে তো, সব বাড়ির কাছাকাছি তো ডাক্তার আছে, তাহলে এগুলো কেন যান না? অসুখ ছোট অবস্থায় থাকাকালীন সেটাকে সারিয়ে ফেলা যায়, সেটা যে কোনো অসুখই হোক, তাই না? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে অলরেডি যে ক্যান্সারে যদি ফার্স্ট স্টেজে ধরা পড়ে ইউ ক্যান কিওর, বাট ওটা 3rd বা 4th চলে গেলে ইউ ক্যান নট কিওর, রাইট না? তাহলে আমরা যখন সব জানি, তাহলে জেনে বুঝে যদি জ্ঞান পাপী হয়ে বসে থাকে, ইটস নট ফেয়ার। ওকে, তাহলে আমরা আবার ফোনে আসবো, আপনারা কল করতে থাকবেন, কোনো অসুবিধে নেই। আজকে সরাসরি কথা আছে, অনেক বছর পর, অনেকগুলো বছর পর, মানে এই 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 স্টুডিও রুমটা একদম তৈরি হওয়ার সময় থেকে আমার আসা, আর আবার এতগুলো বছর পরে আবার আসা। তো এই পুরনো জায়গায় মাঝের মধ্যে গিয়ে ওই একটু হিস্টোরিক্যাল ফিলগুলো মনে হয় আর কি, মনে হয় অনেক দিন পর, অনেক বছর পর, রাইট? তো যাই হোক, কলে চলে আসুন, আবার কথা হবে। আমরা কি টপিকে ছিলাম? যে গরমে, তাই না? গরমে অ্যালোভেরা জুস বাড়িতে রাখবেন সবাই, এভরিবডি, কারণ অ্যালোভেরা একটা ডায়াবেটিক পেশেন্টও খেতে পারে, নন ডায়াবেটিক পেশেন্টও খেতে পারে, ঠিক? তাহলে এই অ্যালোভেরা জুসটাকে যদি ফ্রিজে রাখা হয় এবং সকালবেলা উঠে 1 গ্লাস জলের মধ্যে, নর্মাল টেম্পারেচারের জলে 15 ml মিশিয়ে নিয়ে সকালবেলা যদি খাওয়ার অভ্যাস করেন, আপনার কোনো অ্যালার্জি আসবে না, নাম্বার 1। Just I will tell you some benefits of aloe vera. With just a minute, wait. হ্যাঁ, নমস্কার। নেই, once again try, no problem. তো এই অ্যালোভেরা, how many type of benefit for aloe vera, সেটা একটু মন দিয়ে শুনুন, দেখবেন ভালো লাগছে। একটা গাছের পাতা এতগুলো মানুষের উপকার করতে পারে। যেমন অ্যালোভেরা যদি প্রতিদিন শরীরে আমরা সেবন করি, কোনোদিন সেই শরীরে অ্যালার্জি বা অ্যালার্জিগত কোনো অসুখ আসবে না, নাম্বার 1। নাম্বার 2, সেই শরীরে কোনোদিন লিভারজনিত সমস্যা হবে না, যকৃৎ, ক্লিয়ার? তৃতীয়, যারা অ্যালকোহল সেবন করেন, রাতে ওই একটু রঙিন আসরে বসার পর আমি বলবো সকালবেলা অ্যালোভেরাটা খান, মানে সন্ধ্যাবেলায় যে পাপটা করলেন সকালে একটু প্রায়শ্চিত্তি হবে তাহলে।
কারণ অ্যালোভেরা লিভারের ওপর মারাত্মক একটা উপকার আনে, যেটা আই ক্যানট এক্সপ্লেইন, রাইট? নেক্সট, অ্যালোভেরা যদি সেবন করা যায় সেই মানুষের কোনো অর্শ, আই মিন পাইলস অ্যান্ড ফিস্চুলা, এই জাতীয় কোনো অসুখ হবে না। তৃতীয়, ইনডাইজেশন অ্যান্ড অ্যাসিডিটি, গ্যাস, এগুলো নিয়ে যারা ভুগছেন তারা যদি প্রতিদিন অ্যালোভেরা সেবন করেন তাদের আলাদা করে কোনো অ্যান্টাসিড খাবার প্রয়োজন হয় না। নাম্বার 5, অ্যালোভেরা যদি প্রতিদিন সকালবেলা সেবন করা যায় স্কিনে সোরিয়াসিস জাতীয় যে ডিজিজ সেটা আসার চান্সেস নেই। যদি থেকেও থাকে তাহলে আবার সেরে যাবেই, কারণ সর্বঘটের গাঁটালি খোলা। আরও আছে অ্যালোভেরা যে জেলটা, মুখে যাদের মেচেতার দাগ বা অ্যাকনির দাগ হয়েছে সেই মুখের মধ্যে অ্যালোভেরা জেল বের করে সন্ধ্যাবেলার দিকে বা সকালবেলার দিকে, রাইট, একটু করে লাগিয়ে রাখুন এবং ধোয়ার আগে একটু বরফ বরিক করে তারপর ধুয়ে ফেলুন, দেখবেন মেচেতার দাগ অবধি চলে যাচ্ছে। বিকেলবেলার দিকে বরফ ঘষে মুছে নেবার পর একটু অ্যালোভেরা ক্রিম লাগিয়ে দিয়ে রাখুন মেচেতার ওপরে, আপনি দেখবেন আস্তে আস্তে ওটা লাইট হয়ে যাচ্ছে। মুখের প্রচুর দাগ যে সমস্ত আসে সেগুলো আস্তে আস্তে চলে যেতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে, এরকম আরও অনেক প্রায় 100 ওভার বেনিফিটস আছে অ্যালোভেরাতে। তাই আমরা অ্যালোভেরাকে, যারা আয়ুর্বেদ নিয়ে আয়ুষ নিয়ে পড়াশোনা করেছে তারা সর্বঘটের কাঁঠালি কলা বলে থাকে। হ্যাঁ, নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ দিদি ভাই বলুন। ডাক্তারবাবু, আমার না আজকে অনেক দিন ধরে ঘাড়ের যন্ত্রণা, মাথা ঘোরা হয়েই যায়, কমছে আর না। বাড়িতে আর লোকজন নেই, আমরা একটু ঘাটটা ধরে একটু মালিশ করে দেবে? কেউ নেই, আমি আমার স্বামী রয়েছে, বয়স্ক মানুষ আমরা। ও, তো কি করতে হবে, আমায় কি করতে হবে একটু বসুনি। স্যার যদি কিছু বলেন ওষুধ, আমার তো এত মাথা ঘুরছে, কমাতেই পারছে না, এত ওষুধ খাচ্ছি। খোঁজ করে দেখো, আমি দুটো ওষুধের নাম বলছি যদি পাওয়া যায় বাড়ির কাছে। এক হচ্ছে অর্থো বুস্টার, হ্যাঁ, অর্থো বুস্টার, আর একটা হচ্ছে জয়েন্ট টেক্স। এই দুটো যে কোনো একটা পেলে দিনে 2 বার করে খাবেন, তাহলেই হবে। ঠিক আছে? হ্যাঁ, আয়ুর্বেদিক দোকান যদি পাওয়া যায় ওখানে, যে কোনো আয়ুর্বেদিক দোকানে ওটা খোঁজ করবেন। ওকে। আচ্ছা, ঠিক আছে। তো এরকমভাবে আপনিও ছোট্ট করে চলে আসতে পারেন, কোনো অসুবিধে নেই, কারণ অনেক ছোট ছোট ব্যাপার অনেক বড় মেডিসিনের থেকেও হোম রেমেডি আগে কাজ করে দেয়। আর এমন এমন মানুষের কিছু ঘরোয়া সমস্যা আছে যেগুলো আবার ওষুধ আবিষ্কার হয়নি, নেই। যেমন অনেকে দেখবেন বাসে, ট্রামে বা ট্যাক্সিতে উঠলে বমি করে, বাসে উঠে বমি করার অভ্যাস আছে। এরকম আপনাদের বাড়ির আশেপাশেও কাউকে না কাউকে, কোনো না কোনো বন্ধু বান্ধবী, মাসি পিসি কাকা, মানে এরকম সব মানুষের একটা করে অভিজ্ঞতা আছে যে তার পরিচিত কেউ একজন বাসে উঠলেই বমি করে, আছে না? ইয়েস। আচ্ছা, আপনি কালকে ওষুধের দোকানে গিয়ে বলুন তো যে ওনার বাসে উঠলে বমি হয়, একটা ওষুধ দিন। যদি আপনাকে দিতে পারে আমি ডাক্তারি ছেড়ে দেবো, আছে? নেই। তাহলে এটা চিকিৎসা কি? পাতি লেবুর গাছের কচি যে পাতা হয় সেই পাতাকে বেটে একদম পেস্ট করে নে, মানে আমরা ধনিয়া পাতার চাটনি যেভাবে পেস্ট করি না, ঠিক ওইভাবে পেস্ট করে সকালবেলা খালি পেটে সেবন করুন 30 দিন। আপনি দেখবেন আপনার এই বাসে উঠে বমি করার টেন্ডেন্সি গন। আরো যেমন বলি, রাতে নাক ডাকার আওয়াজ ঘুমোবার সময়, ঠিক, যান ওষুধের দোকানে, আপনার কোটি টাকার সম্পত্তির ওই ওষুধের দোকানে গিয়ে খুঁজে নিয়ে আসুন যে নাক ডাকার আওয়াজ বন্ধ করা যায়। অ্যাক্টিভ্যাম দেবে একটা ড্রপ, ওতে আদৌ কিছু হয় না, ওর থেকে ডিস্টিল ওয়াটার নাকে দিয়ে দিলে ওর কাজ হয়, ঠিক। তাহলে এমন কিছু প্রবলেম আছে মানুষের যেটার কোনো ওষুধ আবিষ্কার হয়নি, হোম রেমেডিতেই চলতে হয়। ওকে, আচ্ছা, ওটা তো বলে দেওয়া হলো না। তাহলে নাক ডাকার আওয়াজ আস্তে আস্তে বন্ধ করতে গেলে আপনাকে বলে দিই, পেঁয়াজ কেটে, একদিনে হবে না, এটা মোটামুটি 15 থেকে 30 দিনের প্রসেসিং আছে।
পেঁয়াজ কেটে দুফালি করে যে যার নাক ডাকবে তার পাশে বালিশের পাশে রোজ রেখে শোবে, রোজ। এর যে ঘ্রাণ ভেতরে যেতে থাকে, এবং ওই ব্যক্তিকে পেঁয়াজ কাটতে তখন পেঁয়াজের যে স্মেলটা যায় ঝাঁঝালো একটা, এইটা নাকের মধ্যে নেওয়ার দরকার আছে। এছাড়াও যারা নাক ডাকে সাদা কাপড়ের মধ্যে পেঁয়াজ নিয়ে হাতে ঘষে নাকে জোর টান দিতে বলে, মানে একদম পুরো কারেন্ট শটের মতো লাগবে একদম পুরো মাথার ভিতরে। এইটা রোজ অভ্যাস করুন, দেখুন আপনার নাক ডাকার অভ্যাস চলে গেছে। পৃথিবীতে এরকম অনেক প্রবলেম আছে যার মেডিসিন এখন আবিষ্কার হয়নি, আমাদের ঘরোয়া টোটকা বা হোম রেমেডিস দিয়েই সেগুলো সারাতে হয়। হঠাৎ করে বাড়িতে দেখলেন আপনার বাচ্চা স্কুল থেকে ফেরার পর নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে, আপনি কি খাওয়াবেন? আপনি ওষুধের দোকানে যান, আপনাকে পজ 500 দিয়ে দেবে, পজ 500 দিয়ে ওই রক্তটা বন্ধ করা যায় না, না যায় না। কি দিয়ে করা যায়? সিম্পল জিনিস। আচ্ছা, তেঁতুল খাবার পর তেঁতুলের যে বীজটা হয়, দানাটা ফেলে দেন তো। তেঁতুলের এই বীজকে ভালো করে শুকনো কড়ায় ভাজুন, ফ্রাই করুন, তেল দিয়ে না, শুকনো নর্মাল ড্রাই। ফ্রাই হয়ে যাওয়ার পর ওকে হামাল দিস্তাতে বা মিক্সি মেশিনে দিয়ে একদম পাউডার করে নিন। একদম দেখবেন নস্য যেমন হয় ঠিক ওই রকম কালার হয়েছে, ব্রাউনিশ। ঠিক ওই 1 চিমটি নিয়ে টান দিতে বলুন নাকের মধ্যে, নাক দিয়ে রক্ত পড়ার সাথে সাথে বন্ধ। তাহলে বুঝতে পারছেন যে হোম রেমেডি এমন একটা জিনিস যেটা এমন কিছু মানুষের সমস্যা আছে যেটাকে পুরো চিরতরে এটাকে নির্মূল করা যায়। ঠিক, আরেকজন কলার আছে। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার, বলুন দাদা ভাই। আমি হুগলি থেকে শিবরঞ্জন বলছি। বলুন। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে চুল উঠে যাচ্ছে আমার। চুল কি আর সারা জীবনে থাকার জন্য নাকি? ও তো যাবেই। পুরুষ মানুষের চুল একটা সময় আসবে, সে যাবেই। এখন বয়স কত? সেটা এখন 24 বছর। ও আচ্ছা, তাহলে একটু ভাবনা চিন্তা করা আছে। এখনো মানে শ্বশুরবাড়ি হয়নি তো? হ্যাঁ, মাত্রা বার উঠে চুলটা, অতিরিক্ত চুল পড়ছে। না না, বিয়েটা হয়ে গেছে? বিয়ে হয়েছে? না না, হয়নি। তাহলে তো আরো দুশ্চিন্তা। ঘরোয়া পদ্ধতি আছে? না না না, তোর বাবা ওষুধে করতে পারে না লোকে, আবার তুমি আবার ঘরের জিনিস জিজ্ঞেস করছো? এর জন্য আগে টেস্ট করাও, থাইরয়েডস, লিভার অ্যান্ড আইজি অ্যালার্জি। এই ব্লাড টেস্ট দেখার পর তারপর ওষুধ অ্যাপ্লিকেশন করা যাবে। ঘরোয়া পদ্ধতিতে হলে বাবা অমরেশ পুরী কি আর মাথা খালি নিয়ে ঘুরে বেড়াতো? ব্লাড টেস্ট করা, ব্লাড টেস্ট। এই 3টে টেস্টে যদি ফল্ট থাকে ওটাকে সারালে তবেই তোমার চুল পড়াটা বন্ধ হবে, নাহলে হবে না বাবা। তোমার পেটের প্রবলেম থাকলে চুল পড়া বন্ধ করতে পারবে না, তোমার যদি থাইরয়েড থাকে চুল পড়া বন্ধ করতে পারবে না, তোমার যদি অ্যালার্জি থাকে তাতেও চুল পড়া বন্ধ করতে পারবে না। তাহলে এই 3টে টেস্টের দরকার আছে। ওকে, চলো। হোম রেমেডিতে আর সেই জায়গাটা নেই এখন। এখন নিড টু মেডিসিনস, ট্রিটমেন্টের দরকার আছে, রাইট? এখন হোম রেমেডি করে নাটক করার সময় নয়। চুল উঠে গেলে বাবা, মা যে আশা করে বসেছিল তোমার বিয়ে থা দিয়ে 25 লাখ টাকার একটা বড় চেক নিয়ে আসবে তোমার শ্বশুরবাড়ি থেকে, সব জলে চলে যাবে। ট্রিটমেন্টটা করিও। হ্যাঁ, নেক্সট তাহলে অ্যালোভেরা। অ্যালোভেরার পরে আমরা আসি আমলাতে। আমলা মানে আমলকি। আমলা নাহলে আমরা অন্য কিছু আবার ভেবে বসবেন। আমলা মিন্স আমলকি। ওকে, আমলকি। আচ্ছা, এটা খেলে কি শরীর ঠান্ডা থাকে? অবভিয়াসলি থাকে, অফকোর্স। আমলকিকে সিদ্ধ করে ভাতের সাথে খাওয়া ভীষণ উপকার আছে। কাঁচা খাওয়ায় তো উপকার আছে, কারণ কাঁচা আমলকির রস জুস এখন বাজারে বিক্রি পাওয়া যাচ্ছে, আমলার জুস। তাহলে এত খেটে লাভ নেই, একটা জুস কিনে আনুন, তাকেও একদম কিপ ইন কুল প্লেস। ওকে, অ্যান্ড আর্লি মর্নিং ইন এমটি স্টমাক, 1 glass, take a glass of water, normal temperature, তার মধ্যে 15 ml মেশাবেন মাত্র। মিশিয়ে ওটাকে ভালো করে মিক্স করুন এবং সকালবেলা সেবন করুন। হ্যালো, হ্যাঁ স্যার, আপনি ওই অ্যালোভেরা জুস খাওয়ার কথা বলছিলেন না তখন টিভিতে? তা মানে ওইটা কি পরিমাণটা কতটা করে খাবো? 15 ml, অনলি 15 ml। 15 ml মানে 3 চামচ। মানে প্রতিদিন 3 চামচ? হ্যাঁ, একবারই, শুধু সকালবেলা খালি পেটে। সকালে খালি পেটে 3 চামচ? খেয়ে কি জল খাওয়া যাবে? না, জলের সাথে মিক্স করেই তো খাচ্ছেন আপনি। 15 ml 1 গ্লাস জলের মধ্যে মিক্স করতে হবে। ইয়েস, ঠিক আছে।
অসুবিধে নেই, আবার কোনো অসুবিধা হলে আবার ফোন করবেন, আমি আছি আপনাদের জন্য, চিন্তার কিছু নেই। কারণ এই হোম রেমেডি যদি মানুষকে না জানানো যায় তাহলে তো হবেই না। কি করে হবে? মানুষ এমন একটা দিন আসছে, শুনে রাখুন, অনেক বড় বড় ডাক্তাররা আসবে, চ্যানেলে আসবে, আবার যাবেও, অনেক চ্যানেল খুললে অনেক ডাক্তারদের লেকচার শুনবেন। এমন একটা দিন আসছে মানুষ আর ওষুধ নেবে না। কারণ এই যে ব্যান করা শুরু করেছে সরকার থেকে, সব ওষুধেই সাইড এফেক্ট আছে। আগামী দিন আসছে যে আপনি ওষুধ খেতে পারবেন না, আপনাকে একটা সময় হোম রেমেডি আর যোগব্যায়াম, যোগার মাধ্যমে বেঁচে থাকতে হবে। সেই দিনই আসছে। কারণ যে ওষুধই খাবেন দেখবেন সাইড এফেক্ট হচ্ছে। কেন হচ্ছে? কারণ যে বানাচ্ছে সে ভেজাল দিয়ে ফেলেছে। ঠিক, কারণ যারা ম্যানুফ্যাকচারার হবে তারা ভেজাল না দিয়ে আর ওষুধ বানাতে পারবে না। ঠিক। আচ্ছা, এই যে ওষুধে এত ভেজাল দেয়, আমার খুব সন্দেহ হয়। আমি কাউকে জিজ্ঞাসা করিনি, মানে একটা প্রশ্ন তো এসেই যায়, আচ্ছা যে কোম্পানি বিষ বানায়, বিষ, পেস্টিসাইড, আচ্ছা তাতেও কি ভেজাল দেয়? মানে বিষেও ভেজাল, তাহলে কি দেয়? তাতে ওষুধে যেমন বিষ ভেজাল দিচ্ছে, তাহলে বিষ যখন বানাচ্ছে তাতে কি ভেজাল দেওয়া হয়? এইটা আমার জানার খুব ইচ্ছা আছে। যদি আপনাদের জানা থাকে তাহলে পরের সময় কিন্তু আপনারা ফোন করে জানাবেন যে যাই ফ্যাক্টরিরা বিষ বানাচ্ছে তাতে কি মেশানো হয়। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ডাক্তার সাথে কথা বলতে চাই। বলে ফেলুন, মনের ইচ্ছা পূরণ করুন। হ্যাঁ বলছি, আমার নাকের ভিতরে পলিপ হয়েছে, নাক বন্ধ হয়ে যায়। তো কি ইচ্ছা আছে? অপারেশন? হ্যাঁ, অপারেশন তো দুবার হয়ে গেছে অলরেডি। আর কবার করবে ডাক্তার? সেটাই তো, কোনো মতে কিছু হচ্ছে না। তা একটা পলিপ দুবার অপারেশন? হ্যাঁ তারপরে আবার আছে বলছেন? হ্যাঁ, আমার দুদিকে দুই নাকের ভিতরেই হয়েছে পলিপ। তাহলে অপারেশনের ছুরিটা ভালো ধার ছিল না। আপনি চেম্বারে যোগাযোগ করবেন, কারণ নয় ছুরিতে ধার ছিল না, নাহলে ডাক্তার শিক্ষিত নয়। কারণ একটা পলিপ অপারেশন করতে যদি দুবার টাইম নেয়, তাহলে শরীরের ভেতরে যে বড় বড় টিউমারগুলো, ওটা তাহলে কতবার ধরে জবাই করতে হবে? আমি এটা ঠিক ভেবে পেলাম না। যাই হোক, ডাক্তার বেঁচে থাকুক আপনার। আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার কোনো অপারেশন লাগবে না। আমি দুটো ক্যাপসুল দেবো আর নাকের একটা ড্রপ দেবো, ওই মলমটা ওইটা গরম করে লাগাতে হবে রাত্রিবেলা। তারপর পলিপ থাকে কিনা আমাকে জানাবেন। আমি 2 মাস টাইম নেবো। ওকে? আচ্ছা আচ্ছা, আর পার্মানেন্ট সলিউশন ডাক্তারবাবু? হ্যাঁ বলুন। বলছি এটা কি পার্মানেন্ট সলিউশন? দমদমে। আচ্ছা ঠিক আছে। দমদমে। দমদমে আসলে আপনার তো সুবিধা হবে, কারণ বাইরের জেলা থেকে এলে, যদি লোকাল হয় বারাসাত, কারণ উত্তর 24 পরগনার জন্য বারাসাতটাও ওকে। কিন্তু বাইরের জেলা থেকে যারা বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর থেকে আসছেন, তারা কিন্তু অলরেডি দমদমে আসে। কেন? ফিরতেও সুবিধা। দমদম ইজ এ সেন্ট্রাল কানেকটিভ জংশন। সারা পশ্চিমবাংলার একটা সেন্ট্রাল কানেকটিভ জংশন, এমন যেদিক থেকেই আসুন আপনার কোনো না কোনো আসার উপায় এবং সহজ উপায় আছে। এদিক দিয়ে মেট্রো আছে, ওদিক দিয়ে ট্রেন আছে, বাস আছে, ওলা, উবের, সমস্ত কিছুই এমন একটা প্লেস যে এখানে আসতে সুবিধা হয়। এবং চেম্বারের একদম পাশে চলে আসবেন, পুরো দমদম জংশনে, হনুমান মন্দিরের ঠিক পিছনে। ওকে? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি 27 তারিখ আচ্ছা, বারবার ওষুধ খেতে বলেছে, 25টা ওষুধ আছে, এখন একবার করে, প্রথম 7 দিন একবার করে। হ্যাঁ, খেতে তো হবে, নাহলে কি আর খাবে? যেটা খেলে বাঁচবে সেটা তো খাবে। এতদিন তো ঘরের খাবার, বিয়ে বাড়ি, কবজি ডুবে তো অনেক খেয়েছো বাবা। খেয়ে দিয়ে এতগুলো রোগ বাঁধিয়েছো, এবার ওষুধ খাও। ওষুধ ছাড়া আর কোনো উপায় নেই তোমার জন্য। কেমন? তো যাই হোক, আর কোনো বাঁচার জায়গা নেই। তো এমন একটা পরিবেশ আমরা তৈরি করে ফেলেছি যেখানে মানুষ বা আগামী দিনে যে বাচ্চারা জন্ম নেবে, সব অসুস্থ বাচ্চা জন্ম নেবে। কেন? কারণ পরিবেশ আর সুস্থ নেই। এই পলিউশনের মধ্যে একটা সুস্থ বাচ্চা হওয়া সম্ভব নয়। প্রচুর ক্রিটিক্যাল প্রবলেম থাকবে এবং বাবা মা নাজেহাল হয়ে যাবে সেই বাচ্চাটাকে সুস্থ করে ফিরিয়ে আনার। তো এই বিষাক্ত পৃথিবী আমরাই তৈরি করেছি, তার জন্য কাউকে দোষ দিতে পারবো না। এই মরণের ফাঁদ, এগুলো আমরা নিজেরাই তৈরি করেছি। তো আমাদের বাচ্চারা, এদিকে আমরা খাবারে বিষ মেশাবো, বাচ্চাদের খাবার দুধে বিষ মেশাবো, ওষুধে বিষ মেশাবো, আর এদিকে আশা করব আমার বাচ্চাটাও সুস্থ হবে। তা কি করে হয়? বিষ তো আপনাকেও খেতে হবে, কারণ আপনিই তো আবিষ্কার করে মিশিয়ে ফেলেছেন। তাই এই বিষাক্ত পৃথিবীতে আমরা কেউ ভালো নেই, ভালো থাকা সম্ভব নয়। যেটুকু ওষুধে ভালো থাকা যায়, ওষুধ খান।
এমন একটা পার্সন নেই আজকের ডেটে যে 24 ঘন্টার মধ্যে বিনা ওষুধে ঘুমাতে যায়। এমন একটা দিন এসে গেছে। আজকের থেকে আরো 30 বছর আগে চলে যান, আমাদের বাবা মা ঠাকুরদা মরা অবধি কোনোদিন ওষুধ খায়নি, খেতে হয়নি। নমস্কার, বলুন। নমস্কার ডাক্তারবাবু, আমি শান্তিপুর থেকে বলছি। আমার মানে পেটের মধ্যে নাভির সাইডে স্কিনের মধ্যে একটা লাইপোমা রয়েছে, একটা কাঁঠালের বীজের মতো সাইজ রয়েছে। ওটার জন্য কি করণীয়? পেটের কোন দিকে? পেটের ডান দিকে। ওটাকে অ্যাপেন্ডিসাইটিস বলে বাবা, লাইপোমা না। ওটা হাতে বাজছে একদম স্কিনের মধ্যে। ও আচ্ছা, স্কিনের ওপরে। স্কিনের মধ্যে, হ্যাঁ হাতে বাজছে স্কিনের মধ্যে। হাত দিলে বোঝা যাচ্ছে, মানে পুরো উপরে ফুলে রয়েছে কিছুটা। তোমার বয়স কত? আমার বয়স 30। বাড়ি কোথায়? শান্তিপুরে। শান্তিপুরে। আচ্ছা, ওখানে নার্সারিতে গিয়ে খোঁজ নাও অশ্বগন্ধা আর লজ্জাবতী পাওয়া যায় কিনা। লজ্জাবতী, শ্বেত লজ্জাবতী। হ্যাঁ, অশ্বগন্ধার শিকড় নেবে, নিয়ে আসবে, আর লজ্জাবতীর শিকড় আনবে, এনে বেটে ওটাকে হালকা গরম করে, একদম বেটে মানে একদম পেস্ট, পুরো ময়দার মতো পেস্ট করে হালকা গরম করে ওই জায়গাটায় প্রলেপ করে লাগিয়ে রাখবে, অন্তত 1 ঘন্টা যেন রাখা থাকে প্রতিদিন। হ্যাঁ, ইয়েস, মোটামুটি 20-25 দিন ট্রাই করো, দেখবে ওটা আস্তে আস্তে মিলিয়ে গেছে, যাবেই। হ্যাঁ, হালকা গরম করতে হবে। আচ্ছা, আর যেটা অশ্বগন্ধা বলে ওটাও দুটো তাজা গাছ হতে হবে? হ্যাঁ হ্যাঁ, তাজা। মানে আর একটা জায়গায় পেতে পারো, যারা ওই হাতে বাঁধার জন্য সব গ্রহ নক্ষত্র সব ধরে ধরে ঠিক করে দেয় না, হ্যাঁ, ওই গ্রহ নক্ষত্র বালাদের কাছে গেলে আমার মনে হয় যে ওই শিকড় বাকড় বিক্রি করে যারা কোর্টের মাঠের পাশে, স্টেশনে, প্ল্যাটফর্মে, ওদের কাছে পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। শিকড় বাকড় তো কাজ করবে, ও তো কথা বলে পরিষ্কার। আমি জানি না ভাগ্যের পরিবর্তন কতটা করে, জ্যোতিষরা বলে থাকে নিশ্চয়ই কাজ করে, কিন্তু সেই শিকড়টা একটা মানুষের দেহে যে একটা বড় ক্রনিক অসুখকে সারিয়ে দিতে পারে, আই এম ডেফিনেট, কারণ আমি দ্রব্যগুণার স্টুডেন্ট। ঠিক, আই ডোন্ট নো প্রপারলি অ্যাস্ট্রোলজার, কিন্তু শুনেছি। আমাকে ছোটবেলায় কি শ্বেত পেটালা অশ্বগন্ধা বাঁধতে বলতো, আমিও হাতে তাকার মতো বেঁধে নিয়ে ঘুরে বেড়াতাম। কি না কি 7.5 দশা, শনি দশা, ইত্যাদি ইত্যাদি কি সব বলতো, কিন্তু বাঁধতে বলতো, বেঁধেছি। কি উপকার হয়েছিল আর কি ক্ষতি হয়েছিল জানি না, কিন্তু বাঁধা হয়। এবং এটাও শুনেছি যে স্টোনের থেকে, মানে আমরা যে স্টোন পরি তার থেকেও বেশি কাজ করে রুটস বাঁধলে। তো মেবি, কারণ একটা শিকড় যদি খেয়ে এত কঠিন অসুখ সারিয়ে দিতে পারে, নিশ্চয়ই তার মধ্যে আরো অনেক ক্ষমতা আছে, তাই না? তবে ওই ইনভিজিবল পাওয়ারটা কি, যেটা হাতে বাঁধলে তার ভাগ্যের পরিবর্তন কিভাবে, আই ডোন্ট নো। আমি সেই বিষয়ে যাচ্ছিও না, রাইট, দ্যাটস নট মাই সাবজেক্ট। কিন্তু তবুও আয়ুর অ্যাস্ট্রো খানিকটা তো টাচ দিয়ে আসতে হয়েছে। কেন? কারণ জ্যোতিষ মহারাজরা যে পাথরগুলি, স্টোনগুলি আপনাদের ধারণ করতে বলে, আমরা সেগুলিকে ভস্য করে মেডিসিন বানিয়েছি। যেমন আপনি পলা পরেন, প্রবাল ভস্য দিয়ে আমরা ওষুধ তৈরি করি। আপনি গোমেদ পরেন, গোমেদ ভস্য। হিরে পরেন, হীরক ভস্য। হীরক ভস্য মারাত্মক কাজে লাগে, ক্যান্সারের জন্য ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন তৈরি হয়। ইয়েস। আচ্ছা, তো এই যে পাথরগুলো ধারণ করেন, সেগুলো থেকে ভস্য করে আমাদের মেডিসিন হয়। সুতরাং একটা তো সম্পর্ক থাকবে আয়ুর সাথে অ্যাস্ট্রোর, তাই না? তো যাই হোক, টিউমার জনিত কারণ যাদের আছে, ব্রেস্টে টিউমার, কারোর কপালে আছে, কারোর কানের পাশে, এরকম জায়গায় অনেক টিউমার হয়। তবে টিউমারের একটা ভালো হোম রেমেডিজ বলে দিলাম, আপনারা কি সেটা ঠান্ডা মাথায় শুনেছেন কিনা আই ডোন্ট নো। অশ্বগন্ধা এবং শ্বেত লজ্জাপতির শিকড় বেটে নিয়ে একটু হালকা গরম করে যদি টিউমারের ওপর প্রলেপ করে লাগানো হয়, মিনিমাম 1 মাসই ধরলাম, আপনি দেখবেন আপনার টিউমারটা নরম হয়ে একদম নর্মাল হয়ে গেছে। ঠিক আছে, মিরেকেল আছে। এখন আর সেই দিন বলতে পারবেন না, বলে আয়ুর্বেদ মানে একটু বেটে, একটু ঘেঁটে, আর একটু ছেটে, ওই ঘাস পাতা এইসব দিয়ে কি আর চিকিৎসা হয়? মশাই, আপনি যদি ঘাসের কাজ জানতেন তাহলে আর এইসব অশিক্ষিতের মতো কথাগুলো বলতেন না, তাই না? ঘাস, আচ্ছা, আপনার রক্ত যদি শরীর থেকে ব্লিডিং হয় তাহলে কি দেন? পজ 500, একটা শিক্ষিত ডাক্তারও দেবে, একটা অশিক্ষিত ডাক্তারও দেয়, তাই তো? লাগবে না আপনার পজ 500। ধরুন আপনার পটির সাথে, মানে অর্শ আছে, আপনার প্রতিদিন রক্ত আসছে, আপনি একটু গাঁদা ফুলের পাতা, তার সাথে দুর্বা ঘাস বেটে নিয়ে 1 চামচ করে 30 দিন খাওয়ান, জীবনে কোনোদিন অর্শ থেকে আর রক্ত আসবে না ওই মানুষটার।
এবং ব্লিডিং হচ্ছে 3 দিন খাওয়ান, ব্লিডিং বন্ধ, জাস্ট 72 ঘন্টা। এবার পজ 500-এ গুগলে যান, লিখে দেখুন ওটা সাইড এফেক্ট কি। আর আমি বললাম দুর্বা ঘাস আর গাঁদা পাতা, ওটা সাইড এফেক্ট আছে কিনা দেখে নিন। তাহলে বুঝতে পারছেন যে আপনি একটা অত দামি ট্যাবলেট দিয়ে যা কাজ করেন, আমি একটা সামান্য ঘাস, যেটা ঘাস পাতা বলছিলেন, ওই ঘাস দিয়ে আপনাকে হোম রেমেডি বলে দিলাম, করে দেখে নেবেন, রাইট? সুতরাং আমরা যে বিষয়টা জানবো না সেটা বিষয়ে বিরুদ্ধে বলা উচিত নয়, কারণ নলেজ নেই যখন বলা উচিত না। তাহলে আমরা ছিলাম কোথায়? অ্যাকচুয়ালি আমলকিতে। আমলকি হচ্ছে পৃথিবীর, সারা বিশ্বের মধ্যে যত ভিটামিন সি যুক্ত ফ্রুট আছে তার মধ্যে 1 নম্বর 1। ওকে, আর এই আমলকি যদি অ্যালোভেরার মতোই প্রতিদিন কেউ সেবন করে, তার জীবনে কোনো অ্যাসিডিটি হবে না। দ্বিতীয় কাজ, তার শরীরে একটা ঘামাচি দানা অবধিও আসবে না। কেন? পৃথিবীর সেরা ভিটামিন সি। আপনি একটা নয়, 4টে কমলা লেবু, 5টা মৌসুম্বি লেবু মিলিয়ে যে ভিটামিন সি হবে, একটা আমলকি ফল থেকে সেই ভিটামিন সি আসে। তাহলে মেজারমেন্ট প্রমাণ হয়েছে। তাহলে অত পয়সা খরচা করে মৌসুম্বি লেবু, কমলা লেবু কেনার দরকার নেই, 1 টাকা আমলকি কিনে আনবেন। কেমন? হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার। দিদি ভাই। কমলা রায়, কমলা রায়। হাওড়া থেকে বলছি। বয়স 72। এত অম্বল হয় আজকাল, কোনো কিছু খেলে খাওয়ার পর মুখটা সারাদিনই টক হয়ে থাকে, আর বিকালের দিকে প্রায় খিদেই হয় না, সবসময়ের জন্য একটা পেটটা ভার ভার, খাওয়ার ইচ্ছাটা থাকে না, আর দিনে মুড়ি টুড়ি খেতে এইরকম আর কি। দিদিভাই, সকালবেলা উঠে 1 গ্লাস জল নেবেন, তার মধ্যে একটু আমলকির রস নেবেন 15 ml। কিন্তু অম্বল হয়ে যায় আমার, টক জাতীয় কিছু খেলেই ভীষণ অ্যাসিড হয়, বিষে বিষে বিষক্ষয় হয়। আপনি লেবু খেলে আপনার অ্যাসিড হবে, আপনি আমলকি খেলে কোনোদিন অ্যাসিড হবে না, কারণ আমলকি অ্যাসিডিটি সারায়। বুঝা গেছে? আমলকি যে জুস পাওয়া যায়, ওই জুস একদম পরিষ্কার কাঁচা গ্লাসের জলে, 1 গ্লাস জলের মধ্যে 15 ml, মানে 3 চামচ ওর মধ্যে মিক্স করে, ভালো করে মিক্স করে প্রতিদিন সকালে খাওয়া অভ্যাস করুন জাস্ট। আর বাড়িতে দুধ চা খাবেন না, আচ্ছা? ঠিক আছে? ওই শখ করে যে দুধ চাটা করে বেশ চুমুক দিয়ে দিয়ে খাচ্ছেন, ওটা সকালে দুধ চা খাই অবশ্য। হ্যাঁ, আমরা তো গন্ধ পাই, বুঝতে পারি আমরা অ্যাসিডিটির কারণ, তাই দুধ চা খাওয়াটা বন্ধ করে দিন, দেখবেন আপনার অ্যাসিডিটি কাল থেকে বন্ধ। অ্যাসিওর করলাম আমি আপনাকে, ঠিক আছে? 100% সারবে। অনেক ধন্যবাদ। ওয়েলকাম। তো বুঝতে পারছেন বাঙালির ভুলটা কোথায়? আপনি বাড়িতে বসে বসে বেশ মোটা করে উপরে মালাই মার্কে চা খাবেন, আর তারপর বলবেন যে আর অ্যাসিডিটি স্যার, কি অ্যাসিডিটি হচ্ছে? আরে আপনি নিজে অ্যাসিড বাঁধাচ্ছেন, আর আপনি ডাক্তারকে, ওষুধকে দোষ দিয়ে বেড়াচ্ছেন। দুধটা বন্ধ করুন, দুধ চা বন্ধ করুন। আরে এতবার যে বলি, সবাইকে কি আলাদা আলাদা নিমন্ত্রণ কার্ড দিয়ে বলতে হবে নাকি? যারাই দুধ চা খাচ্ছেন তাদেরই অ্যাসিডিটি হবে, সবাইকে ডিফারেন্ট করে আমি নিমন্ত্রণের কার্ড পাঠাতে পারবো না। তারা দুধ চাটা বন্ধ করে দিন। ক্লিয়ার? জল খাওয়ার অভ্যাস নেই আপনাদের। নাম্বার 2, এই জল খাওয়ার অভ্যাসটা তৈরি করুন। সারা দিনে একটা পরিণত বয়সের মানুষ 3.5 লিটার জল সেবন করে, আর সেখানে যদি আপনি ওই হাফ লিটার, 1 লিটার খুব কষ্ট করে স্যার 1 লিটার জল খাই, কেন ভাই? ছোটবেলায় কি আপনাকে কুকুরে কামড়েছিল যে জলাতঙ্ক হয়ে গেছে? আরে জলটা খেতে দোষ কোথায় আপনার? যেটা খেলে আপনার লিভার, পেট, মন, শরীর সব তরতাজা থাকবে, আর আপনি দামি দামি ওষুধ কিনে খাচ্ছেন, অ্যাসিডিটি সারাবেন। আচ্ছা, ন্যাচারাল জীবনে ফিরে আসুন। আমি তো আপনাকে বলছি কোনো ওষুধ না, ওষুধ ছাড়া আছে। আজকে অনুষ্ঠান হচ্ছে যে ওষুধ ছাড়া মানুষকে কি করে ভালো রাখা যায়। মাঝের মধ্যে তো এরকম আসতে হবে না, কিছু তো ফ্রি ভলেন্টিয়ার রুগী আছে, তো স্বেচ্ছাসেবক নয়, স্বেচ্ছা রুগী এরা, ঠিক উল্টো এটা। তো ফ্রি ভলেন্টিয়ার রুগী যারা, তাদের জন্য এরা মাঝে মধ্যে ফ্রি কিছু হোম রেমেডিস দিতে হয়। এরা হচ্ছে শখের রুগী, জীবনে ডাক্তারের কাছে যায় না, জীবনে ওষুধ কিনে খাবে না। যেই শুনবে যে ওষুধটা আবার পয়সা দিয়ে কিনে খেতে হবে, বললো আমার রোগ থাক বাবা, আমি সারা কোনো দরকার নাই বাবা। কেন এইরকম মেন্টালিটিটা কেন? আপনি সব করছেন, আপনি মোবাইল রিচার্জ করেন, আপনি টিভি রিচার্জ করছেন, আপনি জুতো পাল্টাচ্ছেন, আপনার শাড়ি পাল্টাচ্ছেন, ডাক্তারটা পাল্টাবেন না? দেখবেন না একবার,
যে আপনি সারবেন কিনা। সুতরাং নিজের হ্যাবিটটা বদলাতে হবে। আমরা পৃথিবীতে আর নতুন করে কিছু বদলাতে পারবো না, আমাদের বদলানোর কোনো ক্ষমতা নেই, কিন্তু নিজেদের বদলাবার ক্ষমতা আছে তো। তাহলে নিজেকে একটু হ্যাবিটটা চেঞ্জ করুন, খাদ্য তালিকা চেঞ্জ করুন, চিন্তা ভাবনা একটু চেঞ্জ করুন, যে হ্যাঁ আগে গোড়ামি করে ঘরে বসে থাকতাম, এখন গোড়ামি করব না, ডক্টরের কাছে যাব, সঠিক ওষুধ খাবো, নিজেকে সুস্থ রাখবো। কেন ব্যাংকে টাকা রেখে আপনার কোনো লাভ হবে না। আপনি বলে টাকা কই স্যার। নমস্কার, বলুন বলুন। বলুন। কে কার হচ্ছে এটা? কার হচ্ছে? মায়ের আল্ট্রাসোনোগ্রাফি করেছো? কালকেই করাও, কারণ এই যন্ত্রণা তুমি বুঝবে কি করে, আমি বা বুঝবো কি করে ভেতরে কি হচ্ছে। যদি বাঁদিকে হয় আলসার থেকে হতে পারে, ডান দিকে হলে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, মাঝখানে হলে হার্নিয়া হতে পারে, যদি নাভির নিচে হয় তাহলে ইউরিন থেকে বা কিডনি থেকে ইউরিনাল ব্লাডারে যে জমে থাকছে সেখান থেকে হওয়ার চান্সেস আছে। সুতরাং এতগুলো কারণ আছে পেটে ব্যথা হবার, 9টা কারণ আছে, 9 ভাগে ভাগ করি আমরা অ্যাবডোমেন্সকে, ঠিক ঠিক যেভাবে অ্যাস্ট্রোলজারের হরোস্কোপ সাজানো হয়। কিন্তু যদি আল্ট্রাসোনোগ্রাফিটা না করা হয় তাহলে আমরা বুঝবোটা কিভাবে? কালকে সকালবেলা গিয়ে খালি পেটে সকালে জল খাইয়ে একটা আল্ট্রাসাউন্ড করে আমাকে পাঠিয়ে দাও, তোমার আসতে হবে না, রিপোর্টটা পাঠিয়ে দাও আমার মোবাইলে, আমি দেখে নিয়ে যা প্রেসক্রিপশন ওষুধ হবে আমি প্রেসক্রিপশন বানিয়ে দেবো, ঠিক আছে? ভিডিও কলও দেখাতে পারো, তুমি যদি না আসতে চাও ভিডিও কলই দেখাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তোমায় ভিডিও কলের সব ব্যবস্থা ওরা কন্ট্যাক্ট করে নেবে। তুমি নাহলে আমার নাম্বার পাবে কোথায়? তোমাকে তো যে কোনো আমাদের কোনো একটা নাম্বারে পাঠাতে হবে রিপোর্টটা, ঠিক আছে? ওই কন্ট্যাক্ট করে দেবে যে নাম্বারে পাঠাবে, ঠিক আছে? বাড়িতে বসেই তো হচ্ছে, তোমাকে তো আর অসুস্থ মাকে নিয়ে এত দূর আসতে হচ্ছে না। তাহলে আর আর কতটা উপকার করতে পারি বলো? কানা অন্ধ খোঁড়া খুঁজে পেয়ে গেল ভাই, আর তুমি আমাকে খুঁজে পেলে না। কত কোথায় এসেছিলে? দমদমে এলে তো যে কেউ দেখিয়ে দেবে বাবা। দমদম জংশনে নামো, নেমে বলো হনুমান মন্দির, বাস তাহলেই হবে, ঠিক আছে? ও তা শিয়ালদা থেকে তাহলে ব্যাকে আসো। যা, সে কপাল খারাপ, ঠিক আছে? তুমি ওই গুগলের ম্যাপ খুলে নেবে, নিয়ে তারপর আসবে। এখন হাতে তোমার মোবাইল থাকতে কেউ আবার কি অবস্থা, কি করে জামাষষ্ঠী পাঠাবো তোমাদের কি জানি, সে তো শ্বশুরবাড়িও ভুলে গুলিয়ে বসে থাকবে। হাতে মোবাইল আছে আর তুমি আমার চেম্বার খুঁজে পাও। হে ভগবান, বলুন। আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে বলতে চাই। আমার হাজবেন্ডের মাথায় খুব ব্যথা করছে ডান দিকে। হ্যাঁ, ডান দিকে হলো শিরাটারে ফুলে আছে, বেশ 15-20 দিন হয়ে গেল ব্যথা হচ্ছে। আর মানে ঘুমিয়ে থাকলে ঠিক আছে, যে ঘুমটা ভেঙে যাচ্ছে তখন প্রচন্ড ব্যথা করছে, যে মাথাটা সাইড দিকে ওই সব মাথার পেছনে ঘাটটা দিয়ে ডান দিকটায় এখন একটা ব্যথা করছে। ওটা কি হবে? তারা কিছু হচ্ছে না, কি করা যায় আপনি একটু বলেন। সিটি স্ক্যানটা করান, ব্যাপারটা রিস্কি হয়ে যাচ্ছে কিন্তু, কারণ মাথার শিরাটা ফুলে আছে এবং মাথার ভেতরে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে একমাত্র সিটি স্ক্যানেই ধরা পড়বে। সো আগামীকাল সিটি স্ক্যানটা করতে নিয়ে চলে যান, কারণ বড় কিছু হয়ে গেলে বিপদ হয়ে যাবে, দেরি হয়ে গেলে। কিন্তু তার থেকে সবে শুরু হয়েছে, বেশি দিন হয়নি এখনো, তো আপনি সিটি স্ক্যানটা করে নিন, ব্রেন সিটি স্ক্যান, ওটা করিয়ে নিয়ে আমাকে রিপোর্টটা পাঠান। ব্রেন সিটি স্ক্যান, ঠিক আছে? ওকে, কারণ যেটা লাগবে, কারণ এই অবস্থা আপনি যদি এখন বসে বসে ওই ভাবেন কোনো গুণী নোজার কাছে যাবেন তাহলে হয়ে গেল অবস্থা। কিন্তু তার যার যেখানে যেটা লাগবে সেটা ইউজ করার চেষ্টা করুন, ঠিক? সিটি স্ক্যান ওনার লাগবে তো সিটি স্ক্যানটা করান, অনেক পয়সা এদিক ওদিক হয়ে যায়। এই মানুষটাকে যদি সঠিক ডায়াগনোসিস এই মুহূর্তে না হয়, মাথার শিরাটা আবার ফুলে উঠছে বলছেন, ভয়টা এখানেই, দুম করে যদি স্ট্রোক হয়ে যেতে পারে, একটা সাইড প্যারালাইজড হয়ে যাবে,
তার থেকে সেরকম কোনো সম্ভাবনা থাকলে সিটি স্ক্যানে পুরো পরিষ্কার ধরা পড়বে এবং চিকিৎসা করান, সেরে যাবে। আমাদের কাজই তাই, বেঁচে থাকতে গেলে রিপেয়ার করতে হবে। তো আপনার বাড়ির বাইক সারাচ্ছেন, কার সারাচ্ছেন, টিভি সারাচ্ছেন, মোবাইল সারাচ্ছেন, আর নিজেকে সারাতে গেলেই দোষ। সারাতে হবে, সার্ভিসের মধ্যে রাখতে হবে, তবেই সুস্থ থাকা যায়। এমন কোনো ওষুধ নেই একবার গিয়ে কিনে এনে খাওয়ার পর ব্যাস আপনি একদম সুস্থ থেকে গেলেন, না, ইটস রিপিটেশন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, হ্যালো। বলুন। হ্যাঁ ডাক্তার, বলছি আমার হাঁটুতে পেন হচ্ছে। আমি কি ওষুধপত্র নিয়ে আসবো? হ্যাঁ, আমি কি ওষুধপত্র নিয়ে যাব বাড়িতে? তোমার হাঁটুতে ব্যথা হচ্ছে, আমাকে দেখে কি ব্যথাটা উঠলো তোমার? এতদিন ধরে কি করছিলে? এক্সরেও করোনি, একটা ডাক্তারও দেখাওনি, তা হঠাৎ আমাকে দেখে তোমার উৎফুল্ল হয়ে উঠলো মনটা, ডাক্তারবাবুকে জানাই। এটা তো বাড়ির যে গার্জেন তোমার হাজবেন্ডকে জানাতে পারতে, সে তাহলে একটা ডাক্তার দেখাতো। ঝগড়াঝাটি চলছে নাকি বরের সাথে? দেখো, চেম্বারে আনার জন্য বলে দেখো, ঠিক আছে? চেম্বারে আসতে হবে মা ঠাকুরন, বাড়িতে আর আরাম করে, নালে জামা ষষ্ঠী বন্ধ এ বছরে। কিন্তু আপনাদের এই যে মেন্টালিটি বললাম, বাঙালি সব করতে ভালোবাসে, ডাক্তার দেখাবে না, মানে কি অ্যালার্জি আপনাদের আমি বুঝি না। এই যে হাঁটুতে ব্যথা করছে, এইটা আস্তে 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 কি হবে? অস্টিওআর্থারাইটিস। অস্টিওআর্থারাইটিস মানে এই যে রান্না বান্না একটু ঘোরাঘুরি যা করছিলেন সেটা পুরো বন্ধ হয়ে যাবে, বিছানায় বসে সারাদিন রাত কাটবে একটা জায়গায়, আর তীব্র যন্ত্রণা, ওষুধ খেতে খেতে জীবন যেতে। তার থেকে সবে শুরু হয়েছে, ভালো একটা ডাক্তার দেখান। আপনার বাড়ির পাশেও অনেক ডাক্তার আছে, আপনি সেখানে যান দরকার হয়। কালকে রবিবার ছুটির দিন। রোগকে বাড়িতে কুকুর পুষুন, গরু পুষুন, মাছ পুষুন, পাখি পুষুন, প্লিজ রোগ পুষবেন না, ঠিক আছে? হ্যাঁ, বলুন। হ্যালো, নমস্কার। আমার একটা 2 বছরের বাচ্চা আছে, হুম, পায়খানার একটু প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে 7-8 দিন পায়খানা করছে না, ওই প্যানে একটু একটু করে লাগাচ্ছে, মানে সারাদিনে অন্তত 10-12 বার করে লাগাচ্ছে শরীরে। এর কি আপনার কাছে নিয়ে যেতে হবে না কোনো কিছু? ওই সকালবেলা স্টুলটাকে আগে টেস্ট করতে দিন, ওই স্টুলে আমাশা আছে কিনা। ওই টেস্টটার নাম হচ্ছে স্টুল RE, হ্যাঁ, রুটিন এক্সামিনেশন, ঠিক আছে? এইটা টেস্ট করে নিয়ে আপনি আসুন, বাচ্চা না আসলেও চলবে তাহলে, ঠিক আছে? ওকে। তো এরকম কত ছোট ছোট সমস্যা আছে, একটা ছোট্ট 2 বছরের বাচ্চা। আচ্ছা, আপনারা যদি টিভির পর্দার সামনে থাকেন, বাচ্চাকে দুধ খাওয়া বন্ধ করান, মিল্ক প্রোডাক্ট, অল কাইন্ড অফ মিল্ক প্রোডাক্ট ইমিডিয়েট বন্ধ। কারণ এই যে বারবার একটু একটু করে পটি করে ফেলছে, এতে দুধ গেলে পেটেতে একমাত্র ব্রেস্ট ফিডিং করান, আর না হলে ব্রেস্ট ফিডিংটাও বন্ধ রাখুন আগামী 15 দিন অবধি, ঠিক আছে? কামিং 15 days কমপ্লিটলি মিল্ক প্রোডাক্ট উইল স্টপ। কোনোভাবেই দেওয়ার চেষ্টা করবেন না। আর শাক জাতীয় খাবার, অন্নপ্রাশন তো হয়ে গেছে, দিচ্ছেন তো একটু মুখে দিয়ে নিশ্চয়ই, কোনো শাক জাতীয় খাবার দেবেন না, ওকে? ঠিক, তাহলে দেখতে দেখতে তো আমরা বেশ অনেকটা পথ অতিবাহিত করে চলে এলাম, অতিক্রম হয়ে গেছে। আমরা কোথায় আটকে ছিলাম? আমলকিতে। অনেকের ধারণা আছে যে আমলকি টক বলে সে বোধহয় অ্যাসিড করবে, মানে কীরকম চিন্তা ভাবনা দেখুন। আমলকিকে আমরা বলছি যে অ্যাসিডিটি কাটায়, আবার লোকের ধারণা ওটা টক শেয়ারে ওটা থেকে অ্যাসিড হয়ে যাবে না। মানে আপনারা স্কুলের কোন দিকে পড়াশোনা করেছেন আপনারা? না, মানে সামনের গেট দিয়ে ঢুকতেন না পিছনের গেট দিয়ে? মানে খুব অবাক হয়ে যায় আপনাদের এই পড়াশোনার স্ট্যাটাস দেখে। আপনাদের বোঝানো হচ্ছে সারা পৃথিবী জানে যে আমলকি অ্যাসিডিটি কাটায়। আপনি এটাকে লেবুর টক যেরকম সেই টকের সঙ্গে তুলনা করবেন না। মানে আপনারা ওই সুভাষ বোস আর তপ্ত বোস সব একসঙ্গে করে ফেলে না, এখানেও এক করে ফেলেছেন। মানে সবকে গোলাবেন না ব্যাপারটাকে, ঠিক? তাই আপনাদের বারবার বোঝানো হচ্ছে যে আমলকির রসটা জুস কিনতে পাওয়া যায়, আমলা জুস 15 ml, ঠিক এই তো জল দিয়ে গেছে। হ্যাঁ, এই 1 গ্লাস কাঁচের গ্লাসের জলে কেন বলছি, কারণ মেটালিক যদি মেটাল গ্লাস হয় ওটার সঙ্গে সাইড এফেক্ট হয়, তাই কোনো তামার পাত্র বা স্টিলের পাত্র নয়,
সাইড এফেক্ট হবে। এরকমই ঠিক কাঁচের গ্লাসের মধ্যে এই 1 গ্লাস মানে 200 থেকে 250 ml জল, তার মধ্যে 3 চামচ। ওকে, হ্যাঁ নমস্কার, বলুন নমস্কার বলুন দিদি ভাই। বলছি আমার মাইগ্রেন আছে, আমি একদিন টিভিতে বলবো ক্যাপসুলটা খেতে, কিন্তু বলেছিলেন যে 2 করে খেতে। ওটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? পরে পরে ইগো ক্যাপসুলটা? হ্যাঁ, মিগ ও, MIG হাইফেন দিয়ে ও। হ্যাঁ হ্যাঁ মিগ ও। বলছি ভাত খাবার ওটা আগে খাবো না পরে খাবো? পরে, ভাত খাবার পরে। 2 করে? দুপুরে একটা, আবার রাতে, আফটার লাঞ্চ অ্যান্ড আফটার ডিনার। ওকে, খাবার পরে। আর কতদিন খাবো ডাক্তার বাবু? যতদিন না সারে, মিনিমাম তো 1 মাস। সপ্তাহে প্রতিদিন খাবো তো 2 করে? টুয়াইস এ ডে, এভরিডে। তো নিজেদের খাদ্য তালিকা যদি আমরা একটু চেঞ্জ করি, তাহলে আমাদের কিন্তু ডাক্তারের কাছে গিয়ে পয়সা খরচা করতে হয় না, ঠিক? কারণ আমরা যা পাই তাই খাই। তারপরে কারণ মানব জাত, পৃথিবীতে এই একটা জাত ভগবান সৃষ্টি করেছে, শুধু গেলার জন্য পৃথিবীতে জন্মেছে। খুব খারাপভাবে নেবেন না, মানে আই এম অলসো ফেড আপ অ্যান্ড ফ্রাস্ট্রেটেড। মানুষের এই মানব জাতি যে কি খায় আর কি খায় না, মানে এর কোনো তালিকা তৈরি করতে পারেনি। মানে অবাক হয়ে যাবার মতো কেসের কি প্রজাতি বানিয়েছে ভগবান একখানা, যে নিজেই জানে না নিজে কি খেয়ে ফেলে, ঠিক? আবার সে এসে ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তারবাবু একটা যদি খাদ্য তালিকা তৈরি করে, পাগল হয়েছেন? যা জেনেছি, পড়াশোনা করেছি সব ভুলে যাবো। মানুষের আপনার খাদ্য তালিকা অসম্ভব ব্যাপার। তো এই খাদ্য তালিকা, আপনার খাদ্য তালিকা আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। ওকে, আর সব মানুষ সব খাবার খেতে পারে না, উচিত নয়। কেন? আমাদের লিভার এক একজনের এক এক রকম, আমাদের পৃথিবীর সমস্ত মানুষের বডির কনফিগারেশন, এক একজনের টেম্পারামেন্ট এক একজনের এক এক রকম, সবার আলাদা আলাদা। তাহলে সেই মানুষগুলোর খাবারও কি করে এক হতে পারে? নিশ্চয়ই না। কেউ টক ভালোবাসলে কেউ মিষ্টি ভালোবাসবে, কেউ মিষ্টি ভালোবাসলে কেউ ঝাল ভালোবাসবে। এটাই তো হয়, আর এটাই তো হওয়ার কথা। তাহলে আমরা সবাই যদি বলে আমি টক খাবো, আমি মিষ্টি খাবো, আর আমি ঝাল খাবো, মরগে যাও। মিউনিসিপ্যালিটির লোক দায়িত্ব নেবে আপনার, আমাদের দায়িত্ব নেওয়া সম্ভব না। বুঝে গেছে? তো তাই নিজেদের খাদ্য তালিকার জন্য কাছের কোনো ডক্টরের কাছে যান, আপনি আপনার কয়েকটা ব্লাড টেস্ট করান, রুটিন টেস্ট করাবার পর ওনাকে বলুন ফুড চার্ট করে দিতে, আপনাকে করে দেবে। কারণ একটা মানুষের রুটিন টেস্ট না পেলে তার কখনো খাদ্য তালিকা, ফুড চার্ট ইম্পসিবল, আই ক্যান নট মেক ইট। হ্যালো হ্যালো হ্যালো, আমি ডাক্তার বলছেন? হ্যাঁ, এখন অবধি আমিই বলছি। আচ্ছা, দক্ষিণ মেদিনীপুর থেকে বলছি আমি। বলে ফেল। সংগ্রামী ভৌমিক। আচ্ছা, আচ্ছা, আমার সমস্যা বলতে আমি আজ 3-4 বছর যাবৎ প্রথম শরীর মানে আমার ওয়েট কমে যাচ্ছে, আর সেপারে শিরাগুলো পুরো ফুলে গেছে, মানে বেরি চলে যেরকম অবস্থা, আর চামড়া নাই এমন অবস্থা, আর শরীর প্রচুর দুর্বল, আর রাত্রিতে ঘুম হয়। সে তো যা বললে এক ঝোড়া কেস। হ্যাঁ, তুমি যা পরপর বলে গেলে, এ তো এক ঝোড়া কেস আছে পুরো। তো কোন মানে আরো ইতিহাস আমার, কিন্তু আপনার একটু সময় নেই। আমি তো আপনার প্রোগ্রামে 1 মাস ধরে দেখছি। আচ্ছা, তো আপনার চেম্বারে আমি যাবো, সেই অনুযায়ী সময়টা একটু লাগবে, যদি আমি একটু ফোনে কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলা হয়ে গেল। তাহলে এবার একটা ভালো দিন দেখে, অমাবস্যা দেখে, নাহলে পূর্ণিমা দেখে চলে আসবেন, ঠিক আছে? তো ওটার জন্য কিছু কি টেস্ট করাতে হবে? না, আগে আপনাকে দেখি, আপনি বৈজয়ন্তীমালা না আশা পারেখ না মমতাজ কিরকম সেটাকে দেখি আমি, তারপর তো আপনাকে টেস্ট দেবো। এই কি কথা, রুগী না দেখেই টেস্ট? না না না, ও আর আপনার মেদিনীপুরের ডাক্তারের কথা মা ঠাকুরুন আর বলাতে হবে না। সে যে মাছ ধরে না কি পাখি ধরে, আর রোগ ধরবে কোথা থেকে বাবা? হ্যাঁ হ্যাঁ, করে যাবো ওগুলো। ও ডাক্তারগুলোর গভীরতা কতখানি আমার জানা হয়ে গেছে। আমি 6 বছর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর তো ঘুরে আসলাম, তো আর ওখানকার ডাক্তারের কথা আমায় বলতে হবে না। আপনার যেদিন ওই অমাবস্যা পূর্ণিমা দেখে সময় হবে, ভালো দিন দেখে চলে আসবেন, ঠিক আছে? ওকে, সব ওকে।
তো ঘড়ির কাঁটা ধীরে ধীরে একদম শেষের পর্যায়ে। ভালো লাগলো অনেক বছর পর আজকে এসে আবার এখনো মানুষ যে আবার সেই ভালোবাসাটা রেখেছে, ইটস অ্যামেজিং। বিকজ এই 7:45 এইটা একটা স্টপেজ। তো এই সময়টা মানুষ আগে আধ ঘন্টায় দেখতো, তারপর 45 মিনিট হয়, এখন পুরো টানা 1 ঘন্টা হয়। তো যদি কোনোদিন সুযোগ আসে তো টানা 2 ঘন্টাও করে দেবো, কারণ সিনেমা হিট হলে বাড়াতে অসুবিধে নেই তো, তাই না? তো সুতরাং আপনাদেরও জানানো থাকলো, আমি সরাসরি না এলেও তবে সপ্তাহে 1 দিন অবশ্যই চেষ্টা করব, কারণ মাঝের মধ্যে এরকম সরাসরি আসার দরকারও আছে, কারণ প্রচুর মানুষ যারা আমাদের মায়া টিভি দেখতে পায় না তারা সেখান তো গ্লোব টিভি পৌঁছাচ্ছে, তাহলে গ্লোব টিভির দর্শকগুলোকে আমরা আলাদা করে একটু কথা বলতে পারি। তো ফ্রাইডে আমি ঠিক করেছি, শনিবার পসিবল নয়, আজকে অন্য কাজে এসে দুটো কাজ একসঙ্গে হয়ে গেছে। তো প্রতি শুক্রবার একদম সেম টাইম সেম চ্যানেল, ঠিক। আর গরমের ব্যাপারে যে বলে দিলাম, টেম্পারেচার বাড়বে, বাড়িতেই অনেক ঘরোয়া জিনিস আছে ঠান্ডা রাখা যায়, যেমন টক দইয়ের শরবত, দইয়ের শরবত যেটা হয় বেল দিয়ে করে অনেকে, আছে না, এইটা খাবার চেষ্টা করবেন। দুপুরে টক দই দিয়ে ভাত খাবার চেষ্টা করুন, শরীর ঠান্ডা থাকবে। অথবা রাতের বেলা মৌরি মিছরি ভিজিয়ে রেখে সকালবেলা ছেঁকে নিয়ে জলটা খেলেও আপনার শরীর ঠান্ডা থাকবে। কতিলা ভেজানো জল যদি খাওয়া যায় তাহলেও এটাকে ঠান্ডা করে। সময় খুব কম, খুব ফাস্ট, তাড়াতাড়ি বলবেন। হ্যালো, লাস্ট কল। হ্যাঁ, তাড়াতাড়ি বলুন, কেটে যাবে। হ্যাঁ, এখন আধার কার্ড আনতে গেলে মা জননী আমার দেরি হয়ে যাবে, কারণ তুমি এখনো ডাক্তারবাবুকে চিনতে পারোনি। যখন থাক, আজকের জন্য আমি রেশন কার্ড আধার কার্ড নিয়ে আমি পরের দিন ঠিক আপনার সঙ্গে দেখা করবো, ঠিক আছে? বিঘ্ন ঘটার জন্য দুঃখিত, কারণ একদম বাস দাঁড়িয়ে আছে, L238 উঠতে হবে তো গিয়ে। তো যাই হোক, নেক্সট শুক্রবারে দেখা হবে আমাদের সঙ্গে, ওকে? এরকম প্রচুর হোম রেমেডি, ঘরোয়া টোটকা নিয়েই থাকবে, একদম টক শো থাকবে। আমি কোনো প্রেজেন্টেশনে আসবো না এখন, কারণ অনেক বছর পর আসা, তা প্রচুর কথা অনেক মানুষের জমে আছে। শুক্রবার ডাইরেক্ট দেখা হবে, আর বাকিগুলো তো দেখা হবেই। অনেক নতুন শো করে দিয়েছি, যেগুলো আপনাদের নতুন অভিজ্ঞতার জন্য। স্নেক বাইট দিয়েছি, চায়ের উপকারিতা, চা কীভাবে তৈরি হয়েছিল, এগুলো ইত্যাদি ইত্যাদি, ঠিক। ভিটামিন D3 কেন কাজে লাগে, যদি কম হয়ে যায় মানুষের কি ক্ষতি হয়ে যায়, এরকম অনেক নতুন শো দিয়েছি, সেগুলো দেখতে থাকবেন। আর শুক্রবার ঠিক 7:45 প্রতি শুক্রবার। ঘড়ির কাঁটা কি বলছে স্টুডিওর? 1 মিনিট আপনাদের সঙ্গে আছি আর, ওকে? তা যাদের সঙ্গে কথা হলো না, মারজো না, পরের দিন এসে অভিমান ভাঙাবো, কোনো চিন্তা করবেন না, কারণ সবার সঙ্গে তো কথা বলা হয়ে ওঠে না, একটা চাপ থাকে, প্রেশার থাকে, কারণ সারা পশ্চিমবাংলা ব্যাপী গ্লোব চ্যানেল চলছে, তা সেইখানে ঘরের কোনায় কোনায় চলছে। সেই জায়গায় একটা নাম্বারে এত লোকের ফোন, এত হাজার না, এত লক্ষ লোকের ফোন, তো আসা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য ঠিক করে নিয়েছি যে ফ্রাইডে একদম সরাসরি থাকবো, ঠিক। তাহলে বিদায় নেবার পালা। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমে মাথা ঠান্ডা রাখবেন, অশান্তি করবেন না। আজকের জন্য নমস্কার।